রাফি নিচে এসে কিচেনের সব কাজ করতে ব্যস্ত হয়ে পড়ল। এভাবেই দিনটা কেটে গেল। আজকে আম্মু আসার কারণে রাফি পড়াতেও যায়নি। সারাদিন মায়ের সাথে গল্প করেই কাটিয়ে দিয়েছে রাফি। রাতে রাফি টেবিলে সব খাবার সাজিয়ে রেখে আম্মুকে ডাকতে থাকলো। আম্মু কই, আসো। আসছি তো, একটু দাঁড়া। আসো আসো, খাবার রেডি। কি রান্না করলি দেখি? আমাকে তো একটু কিচেনে যেতে দিলি না। আগে দেখোই না, দুপুরে তো খেলে, কেমন লাগলো? সে তো অনেক ভালো হয়েছে, যা দেখছি তাতে বিয়ে না দিলেও চলবে। আম্মু তুমিও না, নাও খাওয়া শুরু করো। দেখি তুই বস, দাঁড়িয়েছিস কেন? হ্যাঁ বসছি, তুমি আগে নাও। এদিকে রিধি রাফির অপেক্ষায় বসে আছে। এখনো আসলো না কেন? এতক্ষণে তো চলে আসার কথা। কালকের বিষয় নিয়ে রাগ করে আছে নাকি, নাকি অভিমান করে আছে? কি হয়েছে বুঝতে পারছি না। ফোন করবো একটা, যদি রাগ করে। স্যারকে না দেখে থাকতেও পারছি না। রাগ করুক যাই করুক, পড়াতে আসছে না কেন? ভালো না বাসুক, অন্তত ওইভাবে দেখা না দিয়ে আমাকে কষ্ট না দিক, ভালোবাসার সঙ্গ না পাই, অন্তত চোখের তৃপ্তি তো পাবো। সেটুকুও কি আমাকে দেওয়া যায় না? রিধির চোখ থেকে পানি বেরিয়ে আসলো। ফোনটা হাতে নিয়ে রাফিকে একটা কল করে বসলো রিধি। রাফি খাচ্ছিল। রুমে ফোনটা বাজার শব্দে রাফি উঠতে যাবে অমনি আমু বলল, কই যাস? মা, ফোন বাজছে। খাবার রেখে উঠতে নেই, মনে হয় তোর আব্বু দিয়েছে। আমার খাওয়া শেষ, আমি দেখছি, তুই খাবারটা শেষ কর। আচ্ছা ঠিক আছে। রাফির আম্মু রুমে এসে ফোনটা ধরতেই ওপাশ থেকে বলে উঠল, স্যার, আপনি পড়াতে আসছেন না কেন? রাগ করেছেন আমার উপর? প্লিজ পড়াতে আসুন। কথাটা শুনে রাফির আম্মু বলল, আমি রাফির আম্মু বলছি, তুমি কে মা? আন্টি। আসসালামু আলাইকুম আন্টি। আন্টি আমি রিধি, স্যারের স্টুডেন্ট। ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা। আন্টি, স্যার কি বাসায় চলে গেছে? না মা, আমি আসছি। তোমার স্যার কি যাওয়ার সময় পায় নাকি, তাই আমাকে আসতে হলো? ও আচ্ছা আন্টি, তাহলে স্যার আজকে আসবে না? যাবে যাবে, রাফি খাচ্ছে, ও খাওয়া শেষ করুক, আমি বলবো ওকে, কেমন? ওকে আন্টি, থ্যাঙ্কস। রিধি ফোন কেটে দিল। রাফির আম্মু বাইরে এসে সোফায় বসে পড়ল। রাফি বলল, কে ফোন করেছে আম্মু? ও, তোর স্টুডেন্ট ফোন করেছে, রিধি নাম বলো, ভারী মিষ্টি গলা মেয়েটার। কি বলেছে? পড়াতে যাবি কিনা বলো। আজকে যাব না। কেন? তুমি আসছো, আমি তোমাকে একা রেখে যাব নাকি? পাগল ছেলে একটা। আমি কি বাচ্চা যে একা থাকতে পারবো না? মেয়েটাকে পড়িয়ে আমি ততক্ষণে টিভিতে সিরিয়াল দেখতে থাকি। যা জলদি চা। তুমিও না, আজকে না গেলে কিছু হবে না। আর কথা বলিস না, আমি তো আছি, আর একটু সময়ের ব্যাপার। যা, মেয়েটা হয়তো বসে আছে। কি আর করার, তুই মানবে না জানি, যেতেই হবে। রাফি রুমে এসে রেডি হয়ে নিল। এদিকে লামিয়া খুবই ক্লান্ত। নতুন জায়গা, নতুন সব কিছু, এত কিছুর মাঝেও যেন মনটা রাফির ওখানেই পড়ে আছে, ফিরে আসতে চাইছে না। লামিয়া খাটে বসে আছে। এখানে আসতে নতুন ফোন আর বাসার সব নাম্বার আমাকে দিয়ে দেওয়া হয়েছে। এমনটা মনে হচ্ছে যেন আব্বু সব কিছু একেবারে রেডি করে রেখেছে। কোনো কিছুর দেরি হয়নি। ফোনটা হাতে নিতেই লামিয়ার ফোনে কল আসলো, বাসার নাম্বার। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আম্মু বলল, লামিয়া মামুনি পৌঁছে গেছিস? কোনো অসুবিধা হয়নি তো? না আম্মু, অসুবিধা হয়নি, আমি রুমে আছি। আচ্ছা তাহলে ভালো। কিছু খেয়েছিস? না এখনো খাইনি, ফ্রেশ হতে যাচ্ছিলাম। ও আচ্ছা, তাহলে ডিনার করে নে জলদি, দেরি করিস না। যা লাগবে শুধু বলবি, কেমন? আচ্ছা ঠিক আছে, টেনশন করো না। আচ্ছা রাখছি তাহলে। ফোনটা রেখে লামিয়ার আম্মু বসে পড়লো। মেয়েটার কথা মন থেকে সরছে না, কোনো কাজে মন বসছে না। কিভাবে যে থাকবো ওকে ছাড়া। পাশে সাদিয়া তখন বসে আছে। সাদিয়া ভাবছে রাফির কথাটা কি আম্মুকে বলবো নাকি বলবো না। একসময় তো জানবেই, তাই এখনই বলে দেওয়া ভালো। সাদিয়া বলল, আম্মু, একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। বলছি যে লামি একটা ছেলেকে পছন্দ করে। কথাটা শুনে আম্মু চমকে উঠল। অবাক হয়ে তাকিয়ে বলল, পছন্দ করে? হ্যাঁ মানে ভালোবাসে। কই, আমাকে তো বলেনি। যাওয়ার আগে আমাকে বলে গেছে। কাকে? ওই যে ওই ছেলেটাকে, মানে রাফি, যার ওখানে থেকেছে। মানে?
হ্যাঁ, আমিও অবাক হয়ে গেছিলাম, তবে ও সিরিয়াস। মেয়েটা আমাকে না মেরে শান্তি পাবে না, দেখছি। ঝামেলা আর ঝামেলা। আব্বুকে বলে দেখো না কি বলে। না না, একদম না। এসব কথা তোর আব্বুকে বলার দরকার নেই, তাহলেই বিপদ আরও বাড়বে আর ঝামেলাও হবে। সাদিয়া মেয়েটার কাণ্ডজ্ঞান নেই নাকি? যাকে তাকে এভাবে ভালোবাসে কিভাবে? আমাদের স্টেটাস দেখবে না? কিছু তো করার নেই, কি করবে এখন? ওই ছেলেটা কি এসব জানে? না মনে হয়, তবে ওর বাসার নাম্বার রেখে এসেছিল। বলল যে ফোন দিলে বলতে যে লামিয়া ওকে ভালোবাসে, ওর জন্য অপেক্ষা করতে, এইসব আর কি। মেয়েটার একদম মাথা গেছে, আমাকে কিছু করতে হবে। আচ্ছা, লামিয়া তোকে নাম্বার দিয়েছে? হ্যাঁ, ওই সিমটা দিছে। শোন, আমি যেভাবে বললি ঠিক সেভাবেই করবি, কেমন? ছেলেটা ফোন করলে বলবি যে লামিয়া ওটা মজা করে বলেছে, এটা ওর প্রায় করে। আর বলবি লামিয়ার বিয়ে হয়ে গেছে, ওর বিয়ে করে দেশের বাইরে চলে গেছে। আচ্ছা ঠিক আছে। লামিয়া ফ্রেশ হতে চলে গেল। রাফি ওর আম্মুকে বলে বেরিয়ে আসলো। রিধি এখনও টেবিলেই মাথা রেখে বসে আছে, রাফির কথা ভেবে চলছে। ফোনে করে কি ভুল করলাম? স্যারের আম্মু এসেছে, ওনার সাথে টাইম কাটাচ্ছিল হয়তো, কিন্তু ওনাকে না দেখেও থাকতে পারছিলাম না। রাগ করলে করবে, একটু রাগ করলে কিছু হবে না। দেখা তো হবে, কথা তো হবে, এতটুকুই যথেষ্ট। রাফি কিছুক্ষণ পর পৌঁছে গেল। রাফি উপরে চলে আসলো। রিধি টেবিলে মাথা রেখে বসে আছে। রাফি রুমে ঢুকতেই রিধি বুঝতে পারলো, তবুও মাথা উঠালো না, যেন না বোঝার ভান করে বসে আছে। রাফি রিধিকে এভাবে বসে থাকতে দেখে বলে উঠল, রিধি, এভাবে বসে আছো কেন? রিধি উপরে তাকিয়ে বলল, আপনি চলে আসছেন? ভেবেছিলাম আপনি আজকেও আসবেন না। কেন আসবো না? এমনিতে সামনে তোমার পরীক্ষা, আর আজকে আম্মু আসছে তো, তাই আর কি। আপনি রাগ করেছেন? না তো, রাগ করার কারণ নেই তো। না আন্টি আসছে, আর আমি আপনাকে ফোন করে আসতে বললাম, তাই আর কি। না না, ও কিছু না। আচ্ছা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? এভাবে চেহারাটা পাল্টে গেছে যে। কই না তো, এমনি হয়তো। রিধি, ওই বিষয়টার জন্যে না তো? না না, ও কিছু না, আমি কিচ্ছু মনে করিনি। আমি তো বুঝতে পারি, তাই না? কথাগুলো বলছে আর নিচের দিকে তাকিয়ে আছে রিধি। রাফি রিধির কণ্ঠ শুনেই বুঝতে পারছে মেয়েটা ভীষণ কষ্টে কথাগুলো বলছে। রাফি নিজেই একটা বড় নিঃশ্বাস নিল। রিধিকে আস্তে করে বলল, রিধি, আমার দিকে তাকাও। হুম। এ কি, তোমার চোখে পানি? চলে এসেছে। সত্যি আমি ইচ্ছে করে হানিনি। পানিটাও না কেমন জানি যখন তখন চোখে চলে আসে। রাফি রিধির দিকে তাকিয়ে আছে। এত কষ্ট বুকে রেখে মেয়েটা হাসছে কেমন করে? আমি নিজেই ওকে দেখে ভয় পাচ্ছি। কতটা ধৈর্য থাকলে এমনটা করা সম্ভব? কি বলবো বুঝতে পারছি না। ভালোবাসাগুলো এমন কেন? স্যার, আপনার ভালোবাসার মানুষটা কই থাকে? জানি না, আমি শুধু ওর নামটাই জানি। কই থাকে, কি পরিচয়, কিছুই জানি না। আজকে একটু আগে রুম থেকে একটা নাম্বার পেলাম, লামিয়া যাওয়ার আগে লিখে রেখে গেছিল। এখন যোগাযোগের মাধ্যম এই নাম্বারটাই শুধু, আর কিছুই জানি না। আচ্ছা, ভালোবাসাটা এমনি কখনো কিভাবে হয়ে যায় বোঝা যায় না। আচ্ছা, একটা কথা রাখবেন? হ্যাঁ বলো। এখন ফোন দিন না, আমিও শুনতে চাই প্লিজ। রিধি, তুমি কষ্ট পাবে না শুধু শুধু? কষ্ট? কষ্ট তো এখন আমার ছায়া হয়ে থাকবে। কষ্টকে এখন আর ভয় লাগে না। দিন না কল। ওকে। রাফি পকেট থেকে কাগজটা বের করলো। নাম্বারটা উঠিয়ে রাফি লামিয়াকে ফোন করলো। রাফি অনেকটা নার্ভাস ফিল করছে। ভালোবাসার মানুষের কাছে এভাবে নিজেকে প্রকাশ করতে যাওয়া অনেকটা সাহসের ব্যাপার। রিধি বলল, স্পিকারে দেন না। রাফি স্পিকারে দিল। ফোন বেজে চলেছে। সাদিয়া খেয়াল করলো ফোন বাজছে। কে আবার কল করলো? নিশ্চয় সাদিক ফোন করেছে। উফ, বাপের বাড়ি এসেও শান্তি নেই, আমাকে ছাড়া থাকতে পারে না দুদিন। ফোনটা হাতে নিয়ে দেখলো আননোন নাম্বার। ফোনটা ধরে বলল, হ্যালো, কে বলছেন? লামিয়া। না, আমি সাদিয়া। আপনি কে? সাদিয়া? ও, আপনি ওনার বড় বোন তাই না? সাদিয়া এবার হঠাৎ করেই বুঝতে পারলো এটা নিশ্চয়ই রাফি। সাদিয়া বলল, আপনি রাফি? জি জি, আমি রাফি। কেমন আছেন আপু? জি ভালো। তো হঠাৎ কি মনে করে? আপু, আসলে লামিয়া আমাকে কল দিতে বলেছিল,
আসলে ওর সাথে একটু কথা ছিল। ও আচ্ছা, কিন্তু সাদিয়ার কথাগুলো বলতে যেও থেমে গেল। আমুর কথাগুলো মনে পড়ল। মিথ্যা বলতে সাদিয়ারও ইচ্ছা করছিল না। একটু চিন্তা করে সাদিয়া বড় একটা নিঃশ্বাস নিল। রাফি বলল, কিন্তু কি? রাফি আসলে লামিয়ার সাথে তো কথা বলতে পারবে না এখন। কেন আপু? আসলে লামিয়া বাসায় নেই। ও আচ্ছা, কখন আসবে? জানি না। কি বলছেন আপু? কিছুই বুঝতে পারছি না। এদিকে রিধি রাফির দিকে তাকিয়ে আছে। রাফি কত হ্যাপি, কত সুন্দর লাগছে ওকে। ভালোবাসার মানুষটির সাথে কথা বলবে বলে কত আশা। লামিয়া মেয়েটা কত ভাগ্যবান। রিধি মন দিয়ে রাফির দিকে তাকিয়ে আছে আর কথাগুলো শুনছে। যেন এইটুকুতেই তৃপ্তি পাচ্ছে রিধি। সাদিয়া বলল, লামিয়া দেশের বাইরে চলে গেছে, ওর বিয়ে হয়ে গেছে আর হাজবেন্ডের সঙ্গে লন্ডনে শিফট হয়ে গেছে। কথাটা শুনে রাফি থমকে গেল। আশেপাশে সবকিছু যেন থেমে গেছে। কানের ভিতর একটা কথাই বেজে চলেছে, লামিয়ার বিয়ে হয়ে গেছে। মনের ভেতরের অনুভূতিগুলো যেন থপ করেই আটকে গেছে। যেখানে এতক্ষণ অনুভূতিগুলো স্বপ্ন বুনে চলেছিল, সেখানে হঠাৎ করেই বিরহের কষ্ট উকি দিচ্ছে। রাফি কিছুই বলছে না, নিজের কানকে বিশ্বাস হচ্ছে না যেন। সাদিয়া বলল, রাফি, আচ্ছা রাখছি এখন। আর তোমাকে জানাতে বলেছিল লামিয়া, ভুলে গেছিলাম একদম, সরি। সাদিয়া কল কেটে খাটের উপর বসে পড়ল, যেন দম ছেড়ে বাঁচল। মনে মনে ভয় হচ্ছে অনেক। লামিয়া বিশ্বাস করে আমাকে বলেছিল, কিছু ভুল করে বসলাম না তো? লামিয়ার বিশ্বাসকে ভেঙে দিলাম আজ। পরে না পস্তাতে হয়। লামিয়া জানতে পারলে কি ভাববে যে নিজের বোনের কারণে ভালোবাসা হারিয়ে ফেলেছে। উফ, কি যে করব আমি। যা বলার তো বলে দিয়েছি, এখন আর ভেবে লাভ নেই। এদিকে রাফি যতটা না শখ খেয়েছে, পাশে রিধি তার থেকে বেশি অবাক। রিধি উঠে দাঁড়িয়ে গেল একেবারে। রিধি ভাবছে রিধির তো খুশি হওয়ার কথা, তবু কেন ভয় হচ্ছে? রিধি জানে, এ কদিনে বুঝতে পেরেছে ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা কতটা ভয়ানক। রিধি রাফিকে নিয়ে খুব ভয় পাচ্ছে। রাফি এ কষ্টকে কিভাবে মেনে নেবে? রিধির চোখে আচমকা পানি চলে এসেছে আবার। রাফি কিছু করে না বসে। রাফির কিছু হলে আমি বেঁচে থাকতে পারবো না, মরেই যাব। রাফি থম মেরে চেয়ারে হেলান দিল, যেন পৃথিবীটা বদলে গেছে। বুকের ভিতর এক অসহ্য কষ্ট অনুভব হচ্ছে। রাফি আস্তে করে রিধির দিকে তাকালো। রিধি এবার চমকে উঠল। রিধি রাফিকে দেখে চমকে উঠল। এমন অসহায় চেহারা আগে কখনো দেখেনি রিধি। ভালোবাসা সবাইকে অসহায় বানিয়ে দেয়। রিধি দেখলো রাফি কিছুই বলছে না, শুধু দুই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। রাফির চোখগুলো লাল হয়ে গেছে। এভাবে ভালোবাসার মানুষটিকে চোখের সামনে কষ্ট পেতে দেখে রিধিও যেন নিজেকে সামলাতে পারছে না। একটা মেয়ে কি করে আরেকটা মানুষকে স্বপ্ন দেখিয়ে তাকে দূরে সরিয়ে দিতে পারে? কত সহজে একটা মানুষের মন ভেঙে দিতে পারে। মনে মনে লামিয়ার উপর রাগ হতে লাগলো রিধির। রাফির মতো এমন সহজ একটা মানুষের সরল একটা মনকে এভাবে কিভাবে ধোঁকা দিতে পারে? রাফি রিধির দিক থেকে মাথা সরিয়ে নিচের দিকে ঘুরিয়ে নিল। শরীরে মনে হচ্ছে শক্তি নেই, চিন্তা শক্তিও যেন লোপ পেয়েছে। সবকিছু কেমন তুচ্ছ মনে হচ্ছে। ভালোবাসা এভাবে আমাকে বোকা বানাবে কখনো ভাবতে পারিনি। কি করা উচিত এখন আমার কিছুই মাথায় আসছে না। জীবনের এমন একটা অধ্যায় খুলে গেছে যেখানে স্বাভাবিক কিছুই নেই। বাস্তবতার আড়ালে এক মহাশূন্য ঘিরে ধরেছে। রিধি আস্তে আস্তে রাফির কাছে আসলো। রাফি এখনো ভাবনায় ডুবে আছে। কষ্টগুলো যেন জাপটে ধরেছে আজ। রিধি রাফিকে আস্তে করে ডাক দিল, স্যার। রাফি কিছু না বলে আস্তে করে মাথা উঠালো। চোখে পানি টলমল করছে। রিধিও এ অবস্থা দেখে কেঁদে ফেললো। রাফি ওর দিকে তাকাতেই রিধি কিছু কিছু বলে রাফির মাথাটা ধরে নিজের ভিতর আটকে আটকে নিল। রাফিকে ওভাবেই জড়িয়ে ধরলো। রাফি কিছুই বলল না, যেন কিছু বোঝা বা কিছু বলার ভাষাই নেই আজ। রিধি রাফিকে জড়িয়ে ধরে বলল, জানি না, কষ্ট হচ্ছে খুব। যে কষ্ট দূর করার শক্তি পৃথিবীর কারোর কাছেই নেই, এমনকি আমার কাছেও নেই। তবে ভেঙে পড়ার মতো কাজ কখনোই করবেন না। ভালোবাসা সবাই পায় না, দেখুন না আমি কি পেয়েছি। রিধি, ভালোবাসায় কষ্টটা এত নিষ্ঠুর কেন? ভালোবাসা বলে কথা, বিষয়টা যত মূল্যবান তার এফেক্ট তার কঠিন তো হবেই। আপনি একদম ভেঙে পড়বেন না। ভালোবাসার সময়ের সাথে সাথে মানুষকে বেঁচে থাকার মানে শেখায়। রাফি বাচ্চাদের মতো কেঁদে উঠল। রাফি বাচ্চাদের মতো কেঁদে উঠল। রিধি রাফির মাথা বুলিয়ে দিচ্ছে আর সান্ত্বনা দিয়ে চলেছে। এভাবেই কেটে গেল অনেক সময়। রিধির থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রাফি আনমনে বলল, রিধি, আমাকে মাফ করে দিও।
আগে জানতাম না ভালোবাসার কষ্টটা এমন। রাফি আর কিছুই বলল না, শুধু হৃদির এই শান্ত ব্যাকুল চেহারাটার দিকে তাকিয়ে আছে। মেয়েটা কত ছোট, তবু কত সুন্দর করে জীবনের সব কঠিন অধ্যায়গুলো পার করে দিচ্ছে, ভাবতেই অবাক লাগে। রিধি, একটা হেল্প করবে? এইভাবে বলছেন কেন, বলুন না। আমাকে একটু বাসায় দিয়ে আসবে? আমার মনে হচ্ছে আমি এখন একা গেলে কিছু একটা হয়ে বসবে। এই প্রথম এমনটা লাগছে, সব কিছু এলোমেলো লাগছে। আচ্ছা, আমি কি আপনার সঙ্গে যাব? ধন্যবাদ। রিধি রেডি হয়ে নিল। রিধি আর রাফি বেরিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে রাফি আর রিধি বাসায় পৌঁছে গেল। রাফি রিধিকে বাসায় আসতে বলল, রিধিও না করলো না। কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিল। রিধিকে দেখে আম্মু রাফির দিকে জিজ্ঞাসামূলকভাবে তাকালো। রাফি বলল, আম্মু, ও রিধি, যার সাথে তখন কথা বলেছিলে। ও আচ্ছা, বেশ করেছো মা, এসেছো। আসো আসো, ভেতরে আসো। কেমন আছেন আন্টি? এই তো ভালো। তা তোমার বাসার সবাই কেমন আছে? ভালো আন্টি। রাফি কিছু না বলে রুমে চলে গেল। মনটা একদম ভালো লাগছে না। রুমে এসে খাটের উপর শুয়ে পড়ল রাফি। ক্লান্ত লাগছে অনেক। লামিয়া এমনটা কিভাবে করলো? আসলে কি লামিয়া আমার সঙ্গে ফাজলামি করেছে? আসলে কি আমাকে ভালোবাসেনি? কি এমন দরকার ছিল এই খেলা খেলার? কেনই বা লামিয়া আমার বাসায় আসলো, আর কেনই বা আমি ওকে ভালোবেসে ফেললাম? জীবনের শুরুতেই হেরে গেলাম। রাফির আম্মু চিন্তা করলো, রাফিকে দেখে কিছু ঠিক মনে হলো না। ছেলেটা যাওয়ার সময় কত খুশি ছিল, এখন চোখ মুখ ফোলা ফোলা লাগছে। ছেলেটার কি হলো হঠাৎ? কথা বললো কেমনভাবে জানি। আমার সাথে এভাবে মন মরা হয়ে তো কখনো কথা বলে না। আন্টিকে চিন্তিত দেখে লামিয়া বলল, আন্টি কি হয়েছে, কিছু ভাবছেন? হ্যাঁ, আসলে ছেলেটাকে কেমন উদাস উদাস লাগলো। যাওয়ার সময় কত ভালো ছিল। কিছু হয়েছে কি মা? না আন্টি, তেমন কিছু না, হয়তো ক্লান্ত, তাই এমনটা মনে হচ্ছে আপনার। হবে হয়তো। তা মা, কি খাবে বলো? আরে আন্টি, কিছু লাগবে না। শুধু শুধু আপনি কষ্ট কেন করবেন? আমি এখন কিছুই খাবো না। আচ্ছা আন্টি, আপনার ছেলেকে মানে স্যারকে বিয়ে দেন না কেন? বিয়ে? সে তো এই কথা শুনতেই চায় না। কত বলেছি এবার একটা বিয়ে করে নে। মানুষ কতদিন আর বাঁচে? কে শোনে আর কার কথা? তুমি তো রাফিকে অনেক দিন ধরে চেনো, এখানে থাকো। রাফি কি কাউকে পছন্দ করে? না আন্টি, আসলে আমি জানি না তেমন। তবে স্যার কখনো দেখিনি কোনো মেয়ের সাথে। সেই মেয়ের ভাগ্যটা অনেক ভালো যে স্যারের মতো একজনকে পাবে। তাই? তুমি তো দেখি তোমার স্যারকে অনেক ভালো বুঝো। ওই আর কি আন্টি। এভাবেই কেটে গেল রাত। রাতে অবশ্য রিধি বাসায় যায়নি, রাফির আম্মুর কাছেই ছিল। বাসায়ও ফোন করে বলে দিয়েছিল রিধি। পরদিন সকালে রিধি সকাল সকাল উঠে আন্টি আর রাফির জন্য কফি বানিয়ে নিয়ে গেল। ড্রয়িং রুমে আন্টিকে কফিটা দিয়ে রাফিকে দিতে গেল। রাফি এখনো ঘুমোচ্ছে। রিধি কফিটা টেবিলে রেখে রাফির পাশে বসে পড়ল। রিধি এক মনে রাফিকে দেখে চলেছে। ইস, কি অদ্ভুত লাগছে। মাথার চুলগুলোতে হাত দিতে ইচ্ছে করছে না। না থাক, মাথার চুলগুলোতে হাত দিতে ইচ্ছে করছে না থাক। যদি অন্য কিছু মনে করে। ছেলেদেরকে ঘুমালে কত কিউট লাগে, আগে জানতাম না। একদম বাচ্চা বাচ্চা লাগছে। রিধি মনে মনে হেসে দিল। রিধি আস্তে করে রাফিকে ডাক দিল, স্যার, স্যার, ও স্যার। কে কে? আমি রিধি। রিধি? রিধি, তুমি এত সকালে এখানে কখন আসলে? আসবো কেন? আমি তো এখানেই। আমি তো রাতে এইখানেই আন্টির কাছে ছিলাম। কি বলো? বাসা থেকে চিন্তা করছে না? আর এভাবে না বলে থাকাটা উচিত না। বাসায় ফোন করো। সমস্যা নেই স্যার, রাতে আমিই কল করেছি। আপনাকে চিন্তা করতে হবে না। এই নিন কফিটা খান। কাল রাতে এসেই ঘুমিয়ে গেছিলেন, তাই পরে আর ডাকিনি। থ্যাঙ্কস। ইচ্ছে ছিল প্রতিটা সকালে আপনাকে এইভাবে নিজের হাতে কফি বানিয়ে খাওয়ানোর, কিন্তু কপালে নেই হয়তো। আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি বাইরে যাচ্ছি। রিধি চলে গেল। রাফি কফিতে মুখ দিয়ে রিধির কথা ভেবে চলেছে। কিভাবে পারে মেয়েটা? আমি একজনকে ভালোবাসি জেনেও কিভাবে পারে আমাকে এতটা ভালোবাসতে? এতটুকুও কি ঘৃণা হয় না আমার উপর? মেয়েটা মুখে কিছু না বলেও ওর চোখ দেখে সবকিছুই বোঝা যায়। রাফির আম্মু ফোনে কথা বলছিল। রিধি পাশে বসে কফি খাচ্ছে। লামিয়া সকাল সকাল উঠে গেছে, বলতে গেলে এখানে ঘুমটাই আসছে না। এদিকে সাদিয়া আপুও কোনো খবর দিল না। রাফি কি ফোন করেনি?
চিন্তায় সবকিছু এলোমেলো লাগছে। রাফি, তুমি কি নাম্বারটা পাওনি? কেন এত দেরি করছো? কেন আমাকে এই অপেক্ষা নামক কষ্টটায় আটকে রাখছো? ভালো লাগছে না। তোমার সাথে একবার কথা বলতে পারলে আমি রিল্যাক্স ফিল করতাম। কবে তোমার খবর পাবো জানি না। রাফি, তোমার প্রতি ভালোবাসা যেন এখন ধীরে ধীরে আরও বৃদ্ধি পাচ্ছে। প্লিজ আমার অপেক্ষা করো, আমি ঠিক আসবো। লামিয়া রেডি হতে চলে গেল। আজকে ভার্সিটি যেতে হবে, নতুন নতুন এখানে কিছুদিন যেতে হবে। জেসিকা সবকিছু রেডি করে লামিয়াকে ডেকে গেছে। লামিয়াও ফ্রেশ হতে চলে গেল। এভাবেই কেটে গেল 1 মাস। সময় কত দ্রুত কেটে যায়। আজকে লামিয়া ক্যান্টিনে বসে আছে। হঠাৎ পিছন থেকে লামিয়াকে মনিকা আর মাহবুব ডাক দিল। এখানে আসার পর এরা দুইজনেই লামিয়ার ফ্রেন্ড। ওরাও এখানে পড়ালেখা করতে এসেছে। ওরা লাইব্রেরি চলে গেল। আজকে রাফি ভার্সিটির একটা প্রেজেন্টেশন কমপ্লিট করে সাবমিটও করে দিছে। 1 সপ্তাহ অনেক প্যারাই কেটেছে এসব বিষয় নিয়ে, যার জন্য টিউশনি সহ সবকিছু বাদ দেওয়া লাগছে। আজকে মুক্ত হওয়া গেল, বাঁচা গেল একদম। উফ, এসব প্রেজেন্টেশন থাকলে জীবন তেজপাতা। রাফি সবকিছু শেষ করে বাসায় চলে গেল। আজকে আর কিছুই করার ইচ্ছে নেই। আজকে একটা ঘুম দিতে হবে। কদিন হলো ঠিকমতো ঘুম হয় না। রিধি বাসায় বসে আছে সোফার উপরে, টিভি দেখছে বসে বসে। রিধির মনটাও ভালো নেই। রাফি 1 সপ্তাহ আসছে না, যেন কিছুই ভালো লাগছে না। রাফি বাসায় এসে খাটে শুয়ে পড়ল। ক্লান্ত লাগছে বেশ। খাটে শুতে না শুয়েই ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখলো বাসা থেকে ফোন করেছে। ফোনটা ধরতেই ওপাশ থেকে আম্মু বলল, কি রে রাফি, ফোন ধরিস না কেন? কই ধরলাম তো। আমি যে কালকে কতবার ফোন দিয়েছি। ও শিট, আম্মু আমার ভার্সিটির কাজ ছিল, যার কারণে হয়তো একদম খেয়াল করিনি, সরি। হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা, কোনো দরকার ছিল নাকি? হ্যাঁ, একটা কথা বলতে চেয়েছিলাম। আচ্ছা, এখন বলো। আমি আর তোর আব্বু তোর বিয়ের কথা পাকা করে ফেলেছি। আম্মু কি বলছো? এখন এসবের কি দরকার ছিল? দরকার আছে বলেই তো করেছি। এবার আর কোনো কথা শুনছি না। আমরা রিধির ফ্যামিলিকে কথা দিয়েছি, আগামী শুক্রবার আমরা আসছি। তোমরা যখন সবকিছু ফাইনাল করেই ফেলেছো, তখন আমার আর কি করার আছে? যা ইচ্ছে করো। আচ্ছা, তোকে জানিয়ে রাখলাম, আমরা 2 দিন পর আসছি। ওকে। রাফি ফোনটা রেখে দিল। রিধির কথা ভাবছে রাফি। মেয়েটার সাথে শেষমেশ বাধা পড়তেও হলো। এ কদিনে আমাকে মানসিকভাবে অনেক সাপোর্ট করেছে, আর তা না হলে আমি এতক্ষণে হয়তো মেন্টালি রোগী হয়ে যেতাম। লামিয়াকে ভুলে যাওয়ার অনেক চেষ্টা করে চলেছি, কিন্তু সম্ভব হচ্ছে না। রিধি ঠিকই বলেছিল যে প্রথম ভালোবাসাকে কখনোই ভোলা সম্ভব না। লামিয়াকেও ভুলে যেতে পারবো না। রিধি এটা জেনেও আমাকে মেনে নিয়েছে। মেয়েটার চোখে সেদিন আমি এক অদ্ভুত আনন্দ দেখেছিলাম। আমাকে পাওয়া তৃপ্তি সেদিন ওর কান্না ভরা হাসিতে দেখেছিলাম। আমি আমার ভালোবাসা পাইনি, আর মেয়েটার সাথেও তেমনটা না হোক, তাই রিধিকে বিয়ে করতে রাজি হয়ে যায়। অন্তত মেয়েটার ভালোবাসা মেয়েটা পাক। আব্বু আম্মুরও অনেক পছন্দ হয়েছে রিধিকে। সবাই খুশি আছে, এটাই অনেক। এসব ভাবতে ভাবতে রাফি কখন ঘুমিয়ে গেছে খেয়াল নেই। রিধি 1 ঘন্টা পর রাফির বাসায় পৌঁছে গেল। বাসায় এসে দেখলো দরজা একদম খোলা। রিধি অবাক হলো, দরজা এভাবে খোলা রাখা কেন? রাফি বাসায় নেই নাকি? এভাবে কেউ দরজা খোলা রাখে নাকি? রিধি ভিতরে এসে রাফিকে ডাকতে থাকলো, কিন্তু সাড়া পেল না। রিধি রাফিকে কোথাও দেখতে না পেয়ে রাফির রুমে চলে আসলো। রুমে এসে দেখলো রাফি বিছানায় ঘুমিয়ে আছে। রাফিকে এভাবে ঘুমিয়ে থাকতে দেখে রিধি অবাক হলো কিছুটা। নবাব দরজা খুলে রেখে এখানে ঘুমোচ্ছে? চোর ডাকাত আসলে কি হবে তখন? রিধি রাফির কাছে এসে পাশে বসে পড়ল। ছেলেটাকে দেখে আমার ভালোবাসা কেমন বেড়ে যায়। কেন এটা হয় জানি না। শরীরে ক্রোমোজোমগুলো যেন আমাকে এক অন্যরকম অনুভূতিতে নিয়ে যায়। রিধি রাফির মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো, আর রাফির মুখের দিকে তাকিয়ে থাকলো এক পলকে। রাফি অবশেষে আমারই হবে। জানো, আমাদের বিয়ের কথা চলছে। আমি আজ অনেক খুশি। তুমি শুনলে খুব খুশি হবে। আমি তোমার বউ হব। রিধি মনে মনে ভাবছে আর মিটিমিটি হাসছে। রিধি হঠাৎ রাফির হাতটা সোজা করে রাফির পাশে হাতের উপর শুয়ে পড়ল। রাফি এখনো ঠিক পায়নি। রিধি রাফির বুকে হাত রেখে দিল। রাফির শরীর থেকে এক আলাদা গ্রাণ আসছে, কেমন নেশা নেশা লাগছে। এভাবে শুয়ে থাকতে অন্যরকম অনুভূতি লাগছে। ইচ্ছে করছে রাফিকে জড়িয়ে ধরি। না থাক, আবার যদি রাগ করে। বিয়ের পর তো কিছু বলতে পারবে না, তখন সারা দিন রাত জড়িয়ে ধরে থাকবো।
রাফি হঠাৎ নিজের হাতেই কেমন ভার ভার অনুভব করলো। ঘুমটা হালকা লেগে এসেছিল, হাতটা সরাতে যেও পারছে না, কেমন একটু ব্যথাও করছে। রাফি আস্তে করে চোখটা খুলে পাশে হাতের দিকে তাকাতেই চমকে উঠল। আরে রিধি এখানে, এভাবে এখানে শুয়ে আছে, একদম আমার গা ঘেঁষে। উফ, এই মেয়েটাও না কখন আসলো, একদম বাচ্চাদের মতো পাগলামি করে। এভাবে কেউ দেখে নিলে কি হবে? হয়তো ভালোবাসা এসব করে, আমার ভালোবাসা তো অপূর্ণতায় থেকে গেছে। মেয়েটার ভালোবাসা থাক না, এভাবে করুক ওর যা ইচ্ছে। এতে যদি মেয়েটা সুখী থাকে তাহলে থাক। রিধি হঠাৎ খেয়াল করলো রাফি জেগে গেছে। একটু ভয় পেল রিধি, লজ্জাও লাগছে অনেক। রাফি বুঝতে পারলো রিধির অবস্থা। রাফি বলল, কখন আসলে? একটু আগে। আপনি দরজা খোলা রেখেই এসে ঘুমিয়ে পড়েছেন। তাই? হুম। এভাবে কেউ দেখে নিলে কি হবে? দেখো, আমার সমস্যা নেই। ভয় হয় না? না, আপনার কাছে থাকলে ভয় কিসের? বরং আপনার থেকে দূরে থাকলে ভয় হয়। এভাবে এখনই এতটা ক্লোজ হওয়া ঠিক না। যদি আকি কিছু করে বসি তখন? আমিও চাই কিছু করুন, আপনি তো ফিলিংলেস, কিছুই করেন না, ভীতু একটা। আমার দেহ মন সবটাই তো আপনার কাছে বিলিয়ে দিয়েছে। আপনার যখন ইচ্ছে করতে পারেন, আমি কিছুই মনে করব না। কথাগুলো শুনে রাফি মুচকি হাসলো। রিধি লক্ষ্য করলো রাফির হাসি। রিধি বলল, অনেকদিন পর আপনাকে হাসতে দেখলাম। আপনি হাসলে আপনাকে অনেক সুন্দর লাগে। হাসিটা কেমন জানি এখন আর প্রকাশ পায় না, সব কিছু কেমন হারিয়ে গেছে। সমস্যা নেই, আমি আছি তো, সব কিছু আবার ফিরিয়ে আনবো। শুধু আপনাকে সেই সুযোগটাই দিন। রাফির আম্মু বাসায় কিচেনে কাজ করছিল। রিধির আব্বু এসে বলল, কি গো, রাফির বাসা থেকে বললো আগামী শুক্রবার বিয়ে ডেট ফাইনাল করতে। রিধির আম্মু বাসায় কিচেনে কাজ করছিল। রিধির আব্বু এসে বলল, দুদিন পর কিন্তু, তাহলে সবকিছু এখন থেকেই শুরু করতে হবে। হ্যাঁ, করো তাহলে। লামিয়ারা নিজেদের প্রজেক্টের কাজগুলো করার জন্য সবকিছু ভালোভাবে দেখে শুনে করছে। এটার ওপর ডিপেন্ড করছে রেজাল্ট। সো ভালো করতেই হবে। প্রজেক্টটা বিজনেস সম্পর্কে, লামিয়া এ বিষয়েই পড়ছে। আব্বুর বিজনেস সামলাতে হবে তো, তাই পড়তেই হবে। এর মাঝে মনিকা বলে উঠল, লামিয়া, ওরার খবর পেয়েছিস? কথাটা শুনে লামিয়া যেন থেমে গেল। নিচের দিকে তাকিয়ে বড় একটা নিঃশ্বাস নিয়ে বলল, না, এখনো পাইনি। ছাদি আপু সত্যিই কিছু জানে না? আমার কেমন যেন বিশ্বাস হচ্ছে না, কেমন জানি লাগছে ব্যাপারটা। বাদ দে না, মন দিয়ে কাজ কর। লামিয়া মুচকি হাসলো। এদিকে রিধি রাফির বুকে মাথা রেখে রাফির বুকের ধুকধুক শব্দ শুনতে ব্যস্ত, আর রাফি রিধির এসব পাগলামি দেখতে ব্যস্ত। রাতে লামিয়া রুমে বসে আছে। বেলকনিতে বসে বাইরের আবহাওয়া দেখে চলেছে লামিয়া। রাফির কথা খুব মনে পড়ছে। পাগলটা কি আমাকে মনে রেখেছে, নাকি আমার কথা ভুলে গেছে? কতদিন কথা বলি না, কতদিন তার সাথে কথা বলার ইচ্ছেগুলো অপেক্ষায় আছে। রাফি, আমি তোমাকে প্রতিটা মুহূর্তে মিস করছি। জানি না এই অপেক্ষা কতদিন তোমার বিরহে কাটাতে হবে। আচ্ছা, আপু কি সত্যিই আমাকে কিছু বলছে না, নাকি কিছু লুকাচ্ছে? না না, আপু আমার সাথে এমনটা করবে কেন? এমনটা আপু কখনোই করবে না। হয়তো রাফি নাম্বারটা পায়নি। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। আজকে রাফি আর রিধির বিয়ে। সবাই অনেক খুশি। 2 বাসাতেই অনেক আয়োজন করা হয়েছে। রাফি বর্ষে যে বসে আছে গাড়িতে, এখনই বেরিয়ে পড়বে। আব্বু আম্মু সহ সবাই চলে এসেছে। এদিকে রিধি আজকে অনেক খুশি, বউ সেজে বসে আছে। চারপাশে বান্ধবীরা ভিড় করে বসে আছে। একজন বলল, রিধি, সেই স্যারকেই বিয়ে করলি? এটাই তো চেয়েছিলাম। অবশেষে আমার ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। যাই বলিস, আমাদের বান্ধবী স্যার কিন্তু সেই দেখতে, একদম রাজকুমার। তোরা আবার নজর দিস না। সবাই হেসে উঠল। রিধির আব্বু সব আত্মীয়দের নিয়ে ব্যস্ত। চারিদিকে গমগম পরিবেশ, হই হুল্লোড় চারিদিকে। দেখতে দেখতে রিধি আর রাফির বিয়েটা শেষ হয়ে গেল। রিধি বাসর ঘরে বসে আছে রাফির অপেক্ষায়। এখনো আসছে না কেন? সেই কখন থেকে বসে আছি। আসুক আজকে, একদম কাছে আসতে দিব না। আমাকে এতক্ষণ বসিয়ে রাখা। রাফি ছাদে দাঁড়িয়ে আছে একা একা আকাশের দিকে তাকিয়ে আছে।
কি চেয়েছিলাম আর কি হলো? জীবনটা পাল্টে যেতে কিছু সময়ই যথেষ্ট। সব কিছু কেমন পাল্টে গেল। রিধি বধূ সেজে বসে আছে, যেখানে সব স্বপ্ন লামিয়াকে নিয়ে দেখেছিল, সেখানে স্বপ্নগুলোই কেমন ধোকা দিল। লামিয়া, তোমাকে কেন জানি ভুলতে পারছি না। হয়তো সারা জীবনেও পারবে না। তার প্রতি ভালোবাসা যেন একটু একটু করে এখনো বেড়ে চলেছে। সে অন্য কারো, তবে মন তাতেই আটকে আছে এখনো। বাস্তবতাকে সাথে রেখে সবাইকে খুশি রাখতে বাস্তবতা মেনে নিতে হলো। যেখানে তুমিই অন্য কারোর সঙ্গে ধরেছ। হঠাৎ পিছন থেকে রাফির আম্মু এসে বলল, কি তুই এখানে দাঁড়িয়েছিস কেন? আম্মু তুমি এখানে? তোকে তো খুঁজছি। এখানে দাঁড়িয়ে আছিস? মেয়েটা একা রুমে বসে আছে। হ্যাঁ যাচ্ছি, কেমন যেন লাগছিল তাই একটু ছাদে এসেছিলাম। আর দেরি করিস না, যা রুমে যা। আম্মু চলে গেল। রাফিও নিচে চলে আসলো। রুমের কাছে এসে একটা নিঃশ্বাস নিয়ে হালকা ধাক্কা দিয়ে দরজা খুলল রাফি। রিধি বুঝতে পারলো রাফি এসেছে, তাই খাট থেকে নেমে এসে রাফিকে আগে সালাম করলো। তারপর দুধের গ্লাসটা রাফিকে দিল। রাফি বলল, কি করব এটা? আম্মু বলেছে আপনাকে দিতে, খাওয়ার জন্য। ও আচ্ছা। রাফি দুধটা খেয়ে বলল, এই নাও। কি? দেখো। এত টাকা? হ্যাঁ। আমাকে কেন দিচ্ছেন? কারণ এটা তোমার টাকা। কাবিনে যে টাকা ছিল সেইটা আগেই তোমাকে দিয়ে রাখলাম। আচ্ছা। ভারী গহনা শাড়ি পরে আছো, গরম লাগছে না? আমাকে কেমন লাগছে সেটা বললেন না তো? ও বেশ ভালো। আমি বলার পর বললেন। সরি, আসলে আমি আগে কখনো বিয়ে করিনি তো তাই। আরে আমি কি আগে 2-3টা বিয়ে করেছি নাকি? আচ্ছা যাও ফ্রেশ হয়ে আসো, তারপর আমি যাচ্ছি। আচ্ছা। রিধি ফ্রেশ হতে গেল। ফ্রেশ হতে হতে ভাবছে, গাধা একটা, এত কষ্ট করে সাজলাম ওনার জন্য, আর আমাকে খেয়ালই করলো না যেন আমি এখানে নেই। আচ্ছা, এখনো লামিয়াকে ভাবছে না তো? হয়তো ভাবছে। এটা অস্বাভাবিক কিছু না। ভালোবাসাকে ভোলা কখনোই সম্ভব না। লামিয়াকে কখনো ভুলতে পারবে না জানি, তবে আমি রাফিকে পেয়েছি, এটাই যথেষ্ট। পাগলটাকে আমার সবটুকু দিয়ে ভালোবাসবো। বিনিময়ে শুধু পাশে থাকলেই চলবে, আর কিচ্ছু চাই না আমার। রিধি আনমনেই হেসে দিল। কিছুক্ষণ পর রিধি বেরিয়ে আসলো। রাফি রিধিকে বসতে বলে নিজেও ফ্রেশ হয়ে আসলো। রাফি মাথা মুছতে ব্যস্ত। রিধি এটা দেখে উঠে এসে রাফির হাত থেকে তোয়ালেটা নিয়ে নিল। রাফি একটু অবাক হলো। রিধি নিজেই রাফির মাথাটা মুছে দিতে লাগলো। এখন থেকে এসব দায়িত্ব আমার। কি করছো এসব? দেখছেন না কি করছি? আমি আছি তো এখন থেকে। শুনুন না। বলো। আমার একটা কথা রাখবেন? বলো। আমাকে মন থেকে কখনো ভালো না বাসতে পারেন, অন্তত কখনো ছেড়ে যাবেন না। এসব কথা কেন বলছো? ছেড়ে যাব কেন? এখন তো একসাথেই থাকতে হবে। ভয় পেও না। ভালোবাসি তো, ভয় কেন জানি চলে আসে। ভয়ের কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। পরদিন সকালে রিধির ঘুম ভাঙতেই দেখলো রিধি রাফির বুকে শুয়ে আছে। ঘুম ঘুম চোখে রাফির মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলো রিধি। গত রাতের কথা মনে পড়তে রিধির লজ্জায় লাল হয়ে গেল। রাফির বুকে নিজেকে আবারও লুকিয়ে নিল। সকাল 10টা। রাফি ভার্সিটিতে যাবে বলে রেডি হয়ে নিল। রিধিও রেডি হয়ে নিল। সামনে পরীক্ষা, তাই এখন কলেজে যেতে হবে। দুজনে নাস্তা করে বেরিয়ে পড়ল। রাফি রিধিকে নামিয়ে দিয়ে নিজেও ভার্সিটি চলে গেল। দেখতে দেখতে আরও 3 বছর কেটে গেছে। সবকিছু এ সময়ের মাঝে অনেকটা বদলে গেছে। সময়ের নিয়মে সবটাই কেমন পাল্টে গেছে। রাফি এখন শহরের নাম করা একজন ডাক্তার। অবশ্য এত কম বয়সে এত বড় একজন ডাক্তার হওয়া কম কিছুর না। শহর সহ আশেপাশে এমনকি দেশের বাইরেও রাফির নাম ডাক আছে। রাফি আজকে সকালে উঠে হসপিটাল চলে গেছে। এমার্জেন্সি কেস ছিল, তাই দ্রুত বেরিয়ে পড়েছে। শহরের বড় হসপিটাল। রাফি হসপিটাল পৌঁছাতেই দেখলো হসপিটালের সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। একটু অবাক হলো রাফি, হয়তো বড়লোক কোনো রোগী হবে। এত দামি গাড়ি, এত গার্ড। রাফি গাড়ি থেকে নেমে আসতেই সবাই ভিড় করে বসলো। কিছু কোট পরা লোক এসে রাফিকে সাথে নিয়ে গেল, সাথে পুলিশও আছে। রাফি ভেতরে ঢুকতেই হঠাৎ সামনে একটা লোক চলে আসলো। লোকটি এসে রাফিকে বলল, ডাক্তার প্লিজ আমার মেয়েকে বাঁচিয়ে নিন, যত টাকা লাগে আমি দেব, আপনি আমার মেয়েকে বাঁচিয়ে নিন। দেখুন, টাকা দিয়ে সব কিছু হয় না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। প্লিজ ডাক্তার, মেয়েটাকে বাঁচিয়ে নিন।
ওকে ছাড়া আমার আর থাকতে পারবো না। আচ্ছা আমি দেখছি, আপনারা টেনশন করবেন না। রাফি সবকিছু রেডি করে রোগীর মাথাটা সোজা করলো। মাথা থেকেও রক্ত পড়ছে, ক্রিটিক্যাল অবস্থা। রাফি রোগীর মুখের দিকে তাকালো, সাথে সাথে রাফি চমকে উঠল। লাফিয়ে উঠল রাফি, যেন সময় থেমে গেছে। সবকিছু যেন চোখের সামনে ঝাপসা মনে হচ্ছে। রাফি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সামনে লামিয়াকে দেখে রাফির পায়ের তলে যেন মাটি সরে গেছে। এতদিন পর লামিয়া এভাবে সামনে আসবে ভাবতেও পারিনি। দুই চোখ ঝাপসা হয়ে আসলো। নার্স বলল, স্যার কি হলো, আপনি থেমে গেলেন যে? দেখি সরুন, একজন দ্রুত বাইরে যান, রক্তের ব্যবস্থা করতে বলুন, কুইক। সবাই কাজ শুরু করো, জলদি করো। বাইরে লামিয়ার আব্বু বাসায় ফোন করেছিল অনেক আগেই। লামিয়া লন্ডন থেকে আজকেই আসছিল। পথে গাড়ির অ্যাক্সিডেন্ট হলে দ্রুত সবাইকে হসপিটালে আনা হয়। কিছুক্ষণ পর লামিয়ার আম্মু সাদিয়া আর সাদিয়ার স্বামী ইমানুল চলে আসলো। জাবেদ সাহেব মাথায় হাত দিয়ে বসে আছে। স্ত্রী কান্না করতে করতে এসে জাবেদ সাহেবের কাছে চলে আসলো। বাইরে সবাই খুব টেনশনে আছে। এদিকে লামিয়ার অবস্থাও খারাপ। রাফি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে চলেছে, কিন্তু ব্লিডিং থামছেই না। রক্ত জোগাড় হয়ে গেছে। রক্ত পুশ করে আবারও কাজ শুরু করলো রাফি। এভাবে প্রায় 5 ঘন্টা লেগে গেল। রাফি সহ সবাই অপারেশন সাকসেস হওয়ায় খুবই খুশি। সবাই রাফিকে বাহবা দিতে থাকলো। এত ক্রিটিক্যাল কেস খুবই কম হয়, আর হয়তো রাফি না থাকলে আজকে পেশেন্টকে বাঁচানো সম্ভব হতো না। সবাই ক্লান্ত। টানা 5 ঘন্টা সবাই একটু বসে নেয়। বাইরে সবাই অপেক্ষায় বসে আছে। লামিয়ার আম্মু তো কান্না করতে করতে শেষ। কিছুক্ষণ পরে রাফি বাইরে বেরিয়ে আসলো। রাফিকে দেখে জাবেদ সহ সবাই রাফির কাছে চলে আসলো। রাফিকে দেখে দূর থেকেই সাদিয়া কিছুটা চিনতে পারলো। অবাকও হলো, কিন্তু লামিয়ার আম্মু চিনতে পারলো না। জাবেদ সাহেব বলল, ডাক্তার, আমার মেয়ের কি অবস্থা? ভয়ের কিছু নেই তো? আপনার মেয়ে এখন বিপদ থেকে বাইরে আছে। অপারেশন সাকসেসফুল হয়েছে, তবে প্রচুর রক্ত বের হয়েছে। আপনাদের আরও রক্তের জোগাড় করতে হবে। আহা, টেনশন করো না, আমি সব ব্যবস্থা করে রেখেছি, চিন্তা করো না। সরি, এখন একদম কাউকে অ্যালাউ করা যাবে না। রোগী এখন ঘুমোচ্ছে, একদম ডিস্টার্ব করা যাবে না। রোগী অন্তত 2 দিন এ অবস্থায় থাকবে। যখন জেগে উঠবে তখন আপনারা দেখা করতে পারবেন। আচ্ছা, আপনারা এখন আসতে পারেন। যখন রোগীর অবস্থা বেটার হবে তখন আপনাদের জানানো হবে। আর টেনশন করার কিছুই নেই। আমাদের হসপিটালে রোগীর সব দেখাশোনার দায়িত্ব আমাদের। সো আপনাদের এখানে না থাকলেও চলবে। রাফি কথাগুলো বলে চলে গেল। অবশেষে সবাই চলে গেল বাসায়। জাবেদ সাহেব ম্যানেজারকে সবকিছু বলে গেল। কিছু লোক হসপিটালে রেখে গেল, যেন সব খবরাখবর নিতে পারে। এদিকে রাফি নিজের কেবিনে এসে বসে পড়ল। মাথায় নানা টেনশন ঘুরছে। হঠাৎ করে লামিয়াকে এতদিন পর দেখে সব যেন ওলটপালট হয়ে গেছে। তাহলে লামিয়া এত বড় ঘরের মেয়ে? উনি তো জাবেদ চৌধুরী, শহরের নামকরা বিজনেসম্যান। তবে ওনার মেয়ের বিয়ে হলো, আর কোনো নিউজ হলো না? কই, কখনো তো শুনিনি। আচ্ছা, লামিয়ার এমন ঘটনা হলো, সবাইকে দেখলাম, লামিয়ার স্বামীকে দেখলাম না। না, কি ভাবছি আমি? মাথায় যেন 1000টা প্রশ্ন জেগে উঠেছে। এতদিনের জমানো প্রশ্নগুলো এক মুহূর্তে যেন মাথা নেড়ে উঠেছে। হঠাৎ রাফির ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলো বাসা থেকে ফোন এসেছে। নিশ্চয়ই মেয়েটা ফোন করেছে। হ্যালো বাবা, কই তুমি? মামুনি, সরি, আমি আজকে তোমাকে আনতে পারিনি। আজকে একটা আন্টি অনেক অসুস্থ ছিল, আমার মামুনি, বোঝে তো। তুমি পচা, তাড়াতাড়ি বাসায় আসো। ওকে, আমি বাসায় আসছি। রাফি ফোনটা রেখে দিল। একটু পর রাফি ফ্রেশ হয়ে নিল। লামিয়ার ফ্যামিলির সবাই বাসায় চলে এসেছে। সবাই বসে আছে ড্রয়িং রুমে। লামিয়ার আম্মু এখনও কান্না করছে। সাদিয়া বসে আছে। জাবেদ সাহেব মইনুলকে বিদায় জানিয়ে বাসায় চলে আসলো। বাসায় আসতে সাদিয়া বলল, আম্মু চিন্তা করো না, ওখানে একজন আছে যে লামিয়ার খেয়াল নিশ্চয়ই রাখবে, চিন্তা করো না। সাদিয়ার কথা শুনে আব্বু আম্মু সবাই অবাক হলো। আব্বু বলল, কে? ওই যে ডক্টর সাহেব। উনি তো শহরের অনেক বড় ডাক্তার, বলা যায় 1000-এ একজন। উনি কিভাবে দেখবে? আব্বু, লামিয়া বিয়ের জন্য রাজি হয়নি আজ পর্যন্ত, কেন? আর বিয়ে করবে না বলেছে কেন জানো? মানে, আমি কিছুই বুঝতে পারছি না। মানেটা খুব সহজ। লামিয়া লন্ডনে যাওয়ার আগে একটা ছেলের বাসায় থেকেছিল, মনে আছে? ওই ছেলেটাই এই ডক্টর। চিনতে পারোনি তোমরা? হ্যাঁ, মনে আছে।
আইসি, এটাই সেই ছেলে। আজকে ছেলেটা এত বড় একজন মানুষ যাকে দেখার জন্য সবাই বসে থাকে। আচ্ছা, কিন্তু এই ছেলের সাথে লামিয়ার কি কানেকশন? আপু, তোমাকে আজকে সত্যিটা বলা উচিত। আসলে লামিয়া ছেলেটাকে ভালোবাসতো, লন্ডনে যাওয়ার আগে ভালোবাসতো। ও চলে গেলেও আমার কাছে ছেলেটার কথা জিজ্ঞাসা করতো। এক পর্যায়ে আমি ছেলেটাকে বলি লামিয়ার বিয়ে হয়ে গেছে। আম্মু আমাকে বলতে বলেছিল, যার কারণে ছেলেটাও কখনো আর যোগাযোগ করেনি। লামিয়া এসবের কিছুই জানতো না। লামিয়া ছেলেটার অপেক্ষায় এতদিন কাটিয়ে দিয়েছে, আর এই জন্যই এখনো বিয়ের জন্য রাজি হয়নি লামিয়া। ও মাই গড, এত বড় কথা তোমরা আমার থেকে লুকিয়ে গেলে, একবার জানানোর প্রয়োজন মনে করলে না একবার? কথাটা শুনে সবাই অবাক। সাদিয়া আর সাদিয়ার আম্মু নিজের ভুল বুঝতে পারলো যে তারা লামিয়ার সাথে কতটা অন্যায় করেছে। আজ সত্যি সত্যিই সবাই লামিয়ার কাছে হেরে গেছে। রাফি হসপিটালে চলে আসলো। নার্স সহ সবাই রাফিকে কেবিনে নিয়ে গেল। দেখলো লামিয়ার নিঃশ্বাস বেড়ে গেছে, হার্টবিট দ্রুত হয়ে গেছে। রাফি দ্রুত একটা ইঞ্জেকশন পুশ করলো। 1 মিনিট পর লামিয়া আবার স্বাভাবিক হয়ে গেল। রাফি বড় একটা নিঃশ্বাস নিল। যাক, বেশি দেরি হয়নি, সবাই যেন স্বস্তির লেশ পেল। হসপিটাল থেকেও লামিয়ার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শহরের এত বড় বিজনেসম্যানের মেয়ে, লামিয়ার আব্বু আগে থেকেই মেয়ের জন্য সব ব্যবস্থা নিয়ে রেখেছে, যেন একটুও অসুবিধা না হয়। কিছুক্ষণ পর একজন নার্স বলল, না, তোমরা এক কাজ করো, তোমরা এখন যাও, আমি আজকে এখানেই থাকবো। পেশেন্টের অবস্থা যখন তখন আনস্টেবল হয়ে যেতে পারে, সো আমি থাকলে বেটার হবে। তারা চলে গেলে দুজন থেকে গেল। রাফি লামিয়ার দিকে তাকিয়ে আছে, সেই আগের মতোই আছে, এতটুকুও পাল্টায়নি। সেই রাতের কথা মনে পড়ে গেল, যেদিন তুমি এভাবে ঘুমিয়েছিলে। কি নিষ্পাপ লাগছিল সেদিন তোমাকে। ইচ্ছে করছিল সেদিন তোমাকে ছুঁতে, তোমার মাথায় হাত বুলিয়ে দিতে, কিন্তু পারিনি, তুমি অন্য কিছু ভাবে বলে। আজকেও আমার সামনে আছো, আজকেও সেই আগের মতোই দেখাচ্ছে তোমাকে। আগের চেয়ে আরো বেশি সুন্দর হয়ে গেছো। চেহারার মাঝে যেন এক মায়া কাজ করছে। মনে হচ্ছে এ মায়ায় আমি আটকে গেছি। হয়তো ঘুম ঘুম করছে তাই এমন লাগছে। আজকেও তোমার চুলে বিলি কেটে দিতে ইচ্ছে হচ্ছে, কিন্তু আজকেও আমি নিরুপায়। এখন তো তুমি অন্য কারো, সে অধিকারটাও অনেক আগে হারিয়ে ফেলেছি। শুধু দূর থেকে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। ভেবেছিলাম সময়ের সাথে তোমাকে ভুলে যেতে পারবো, কিন্তু দেখো পারিনি। হৃদি ঠিক বলেছিল, মেয়েটা আমাকে অসম্ভব ভালোবাসতো। সেই ভালোবাসাটাও আমার কপালে জুটলো না বেশি দিন। সেই আমাকে ছেড়ে চলে গেল। যাওয়ার আগে আমাকে বলেছিল আমি নাকি খুব বোকা, ভালোবাসা বুঝি না। সেদিন কিছুই বলতে পারিনি, শুধু বোকার মতো কেঁদেছিলাম। আমার হাতটি ধরে বলেছিল, রাফি আমি চলে যাচ্ছি, রেখে যাচ্ছি তোমার জন্য একটা ফুল, যত্ন করে আগলে রেখো, আর পারলে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নিও। আমি তোমাকে সেই অনুমতি দিয়ে গেলাম। এমন একজনকে বিয়ে করো যে আমার মেয়েটাকে নিজের মেয়ে মনে করবে আর তোমাকে অনেক ভালোবাসবে। সেদিন ওর সব কথাগুলো কেমন আমার বুকে এসে লাগছিল, যেন আমার বুকের ভেতর থেকে হৃদয়টা কেউ টেনে বাইরে আনতে যাচ্ছে। ভীষণ কেঁদেছি সেদিন ওকে বাঁচাতে পারিনি আমি। আজ আমার চোখের সামনে তুমি এভাবে পড়ে আছো। আজও কেন জানি তোমাকে ভুলতে পারিনি। সেই আগের মতোই আছো আমার কাছে, তবে পার্থক্যটুকু হলো তুমি অন্য কারো। তবে যাই হোক না কেন, আমি তোমাকে কিছু হতে দেব না। তোমাকে ঠিক সুস্থ করে তুলবো। ভালোবাসা ভালো থাকলে জীবন সার্থক, কোনো আফসোস থাকবে না। এসব ভাবতে ভাবতে রাফি ওখানেই ঘুমিয়ে গেছে। দেখতে দেখতে সকাল হয়ে গেছে। এদিকে নাদিয়া কান্না করতে করতে শেষ। দৈনিক ঘুম থেকে উঠেই রাফির সঙ্গে বাইরে যায় নাদিয়া। আজকে উঠে রাফিকে না পেয়ে কান্না শুরু করে দিয়েছে। রাফির আপু আম্মু দুজনেই নাদিয়াকে শান্ত করতে পারছে না। অবশেষে কোনো উপায় না পেয়ে নাদিয়াকে নিয়ে হসপিটালে চলে এসেছে। নাদিয়া বলল, দাদু আব্বু কই? চলো চলো, আমি আব্বুর কাছে যাব। ওনারা ভেতরে আসতেই সবাই চিনতে পারলো। সবাই এমনিতেই চিনে। সাথে সাথে একজন লোক এসে ওনাদের সাথে করে নিয়ে গেল। পর ওনারা চলে আসলো। রাফিকে দেখে নাদিয়া আব্বু বলে জোরে ডাক দিল। মেয়ের ডাক শুনে রাফি দ্রুত পেছনে ঘুরে তাকালো। নাদিয়াকে দেখে রাফি অবাক। অবশ্য মনে মনে ভেবেছিল যে নিশ্চয়ই বাসায় নাদিয়া কান্না করছে, কারণ আমাকে না দেখতে পেলে কিছু একটা কাণ্ড করবে। রাফি 2 হাত বাড়িয়ে দিল। নাফিয়া দৌড়ে রাফির বুকে চলে আসলো। মেয়েকে বুকে জড়িয়ে বলল, মামুনিটা কান্না করেছে কেন? আব্বু তুমি পচা, আমাকে রেখে চলে আসছো। সরি। খালি সরি, আমি সব আম্মুকে বলে দেব। আম্মু আসুক একবার। হ্যাঁ আসবে, জলদি চলে আসবে।
আসবে? এই তো কাজ হয়ে গেলেই চলে আসবে। নাদিয়া রাফির কোলে বসে রাফির সঙ্গে কথা বলে যাচ্ছে। হঠাৎ করেই নাদিয়া বলে উঠল, আম্মু। রাফি সহ সবাই লামিয়ার দিকে তাকালো। সবাই অবাক হয়ে গেল, রাফিও কিছুটা অবাক হয়ে গেল। মেয়েকে কি বলবে এখন? ছোট্ট বাচ্চা, হয়তো মায়ের কথা একটু বেশিই মনে পড়বে নাই বা কেন? যার মা নেই সে জানে মা না থাকার কষ্ট। রাফি কিছু বলল না। নাদিয়া বলল, এটা আমার আম্মু। আব্বু, আম্মু এখানে কেন? আর আমাকে বলনি কেন আম্মু এসেছে? এভাবে ঘুমিয়ে আছে কেন? কি অলস, সকাল হয়ে গেছে এখনো ঘুমিয়ে আছে। ডাকো না আম্মুকে, আমি আম্মুর কোলে যাব। নাদিয়া মা আমার, আম্মু ঘুমাচ্ছে, বলেছে ঘুম থেকে উঠে তোমাকে কোলে নেবে। রাফি সবাইকে নিয়ে বাইরে চলে আসলো। লামিয়ার এখন রেস্টের দরকার, তাই লামিয়াকে একা রেখে সবাই বেরিয়ে আসলো। এভাবে দেখতে দেখতে 10 দিন কেটে গেল। লামিয়া এই 10 দিন টানা বেহুশ ছিল। আজ সকালে লামিয়ার হুঁশ আসে। এখন অনেকটা সুস্থ লামিয়া, হালকা পাতলা কথাও বলতে পারে। লামিয়ার বাসায় ফোন করা হয়েছে, সবাই আসছে। রাফি সকালে চেক আপ করে গেছে একবার, কোনো ভয় নেই এখন। লামিয়া বেডে শুয়ে আছে। একটু পর লামিয়ার বাসার সবাই চলে আসলো। আগেই বলে দেওয়া হয়েছে যেন বেশি চিল্লাচিল্লি না করে, এতে পেশেন্টের সমস্যা হতে পারে। ওনারা ভেতরে আসলো। লামিয়া হেলান দিয়ে শুয়ে আছে। লামিয়ার আম্মু ভেতরে এসেই লামিয়ার পাশে বসে পড়ল। লামিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে কান্না করতে লাগলো। লামিয়া চোখ খুলে দেখলো আম্মু আব্বু সবাই এসেছে। লামিয়ার এ অবস্থা দেখে সবাই ইমোশনাল হয়ে গেছে, সবার চোখে পানি। কতটা ভালোবাসতে পারলে এমনটা হয়? এত অপেক্ষা, এত কষ্ট কতটা ভালোবাসলে করা যায়? সবাই লামিয়ার ভালোবাসার কাছে হেরে গেছে আজ। লামিয়ার পাশে সাদিয়া বসে আছে। লামিয়া অনেক কথা বলে যাচ্ছে, তবে সব কথাই যেন রাফিকে নিয়ে বলছে। সাদিয়া লামিয়ার দিকে ভালোভাবে তাকাতে পারছে না। আজ নিজের ছোট বোনের কাছে এভাবে নিচু হয়ে যাবে কখনো ভাবতেই পারেনি। লামিয়াও বুঝতে পারলো বিষয়টি। সাদিয়াকে বলল, আপু কি হয়েছে তোমার? বোন আমার, টেনশন করিস না। এ কদিন রাফি সব সময় তোর পাশেই ছিল, তোর দেখাশোনাও করেছে। ও বাসায় গেছে, বিকেলে চলে আসবে। লামিয়া, তোকে একটা সত্যি কথা বলার খুব দরকার। হ্যাঁ, যেটা এই 3 বছর ধরে লুকিয়েছি আমরা সবাই। লামিয়া, আজকে তোকে শুনতে হবে। আসলে তুই চলে যাওয়ার পর রাফি ফোন করেছিল। যেটা শুনে লামিয়া অবাক হয়ে গেল। রাফি ফোন করেছিল? রাফি আমার নাম্বার পেয়েছিল? আমাকে খুঁজেছিল? ভাবতেই মনটা আনন্দে ভরে যাচ্ছে। তবে আমাকে মিথ্যে বললো কেন তখন? লামিয়া অবাক হয়ে সাদিয়ার দিকে তাকালো। সাদিয়া বলল, আমি জানি তুই কি ভাবছিস, সেটাই তোকে বলছি। আসলে সেদিন তুই যা ঘটিয়েছিলি তাতে বাসার সবাই অনেক টেনশনে ছিল, আম্মু অনেক টেনশনে ছিল। আমি সব কথাই আম্মুকে খুলে বলেছিলাম। এক সময় সবটা জানাজানি হতো, তাই আগেই বলে দেওয়া উচিত ভেবেছিলাম, কিন্তু আম্মু সেটা মেনে নেয়নি। আমাকে বলেছিল যেন আমি তোকে কিছু না জানাই, আর রাফি ফোন করলে যেন বলি তোর বিয়ে হয়ে গেছে, তুই লন্ডনে চলে গেছিস হাজব্যান্ডের সাথে। আমিও তাই করেছিলাম। লামিয়ার চোখ থেকে শুধু পানি পড়ছে। এমনটাও হবে কখনো কল্পনা করেনি লামিয়া। নিজের মানুষরা এমনটা করতে পারে কখনো ভাবেনি লামিয়া। লামিয়া আস্তে করে বলল, আমার সাথে কেন এমনটা করলে তোমরা? আমি তো ভালোবেসেছিলাম, কোনো অপরাধ করিনি। তোমরা কি আমাকে এতটাই অবিশ্বাস করতে? আমাকে মাফ করে দে বোন, আমিও তখন কিছু বুঝতে পারিনি। আমাকে মাফ করে দে। আম্মু কোথায়? লামিয়ার আম্মু দরজার পাশে দাঁড়িয়ে সব কথাই শুনছিল। মেয়ের এমন অবস্থা দেখে লামিয়ার আম্মু চোখের পানি আটকাতে পারল না। লামিয়ার আম্মু আস্তে করে রুমে চলে আসলো। সাদিয়া উঠে চলে গেল। মেয়ের পাশে বসে বলল, কি বলছো? যেমনই হোক তুমি আমার মা, আমার কাছে মাফ চেয়ে আমাকে ছোট করো না। হয়তো আমার ভালোর কথা ভেবেই এমনটা করেছো তোমরা, তবে আফসোস শুধু এইটুকু যে আমি আমার ভালোবাসার কাছে ছোট হয়ে গেছি। নিজের অজান্তেই আমি আমার ভালোবাসার কাছে মিথ্যা হয়ে গেছি। কথাটা শুনে এবার লামিয়া রীতিমতো কেঁদে দিল জোরে। বাইরে থেকে সবাই দেখছে, কিন্তু কেউ ভিতরে আসলো না। এমনটা হওয়ারই কথা। এতদিনের ভালোবাসা আজ এভাবে সামনে আসলে কে ঠিক থাকতে পারে? মেয়ের এমন অবস্থা দেখে লামিয়ার আম্মুও কান্না থামাতে পারছে না। লামিয়া বলল, রাফি আমাকে আজ প্রতারক ভাবে, হয়তো ভাবে আমি ধোঁকাবাজ। আমার ভালোবাসা হেরে গেল আম্মু, হেরে গেল আমার ভালোবাসা। সবটুকু দিয়ে যাকে ভালোবেসেছি তাকে আজ তোমরা আমার থেকে দূরে সরিয়ে দিলে। এখন মনে হচ্ছে এই অ্যাক্সিডেন্টে আমি কেন বেঁচে গেলাম? আমার বাচ্চার কি কোনো মানে হলো? আমি কেন মারা গেলাম না? আম্মু,
আমার ভেতরটা খুব যন্ত্রণা করছে। এমন কেন হচ্ছে? আমি এই কষ্ট সহ্য করতে পারছি না আম্মু, আমি পারছি না, সত্যিই পারছি না। এরই মাঝে হঠাৎ করে রুমে আম্মু আম্মু করতে করতে নাদিয়া ঢুকে গেল। লামিয়াকে উঠে বসে থাকতে দেখে নাদিয়া আম্মু আম্মু করতে করতে লামিয়ার কাছে চলে গেল। বাইরে লামিয়ার আব্বু আর সাদিয়া সবাই নাদিয়াকে দেখে চিনতে পারলো এটা রাফির বাচ্চা। ওনারা আর আটকালো না। আজ এতটুকু মেয়েকে আটকানোর শক্তি যেন কারো মাঝে নেই। সাদিয়া বলল, আব্বু, এই মেয়েটা এখন লামিয়ার জীবনে আবারও রাফিকে ফিরিয়ে আনতে পারে। আল্লাহ যেন তাই করে মা। আমি লামিয়াকে আর এভাবে দেখতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। হ্যাঁ, ঠিক বলেছ। ভালোবাসা বিচ্ছেদের কষ্ট খুব ভয়ানক। মেয়েটা যেন লামিয়া আর রাফিকে আবারও এক করে দিতে পারে। ভেতরে লামিয়া অবাক, কে মেয়েটা? আমাকে কেন আম্মু আম্মু করে এভাবে ডাকছে? নিশ্চয়ই মেয়েটার মা, হয়তো আমার মতোই দেখতে হবে। লামিয়ার আম্মু নাদিয়াকে দেখে চিনতে পারলো রাফির মেয়ে। লামিয়ার আম্মু নাদিয়াকে কোলে তুলে লামিয়ার বুকে দিল। লামিয়া মায়ের এমন কাণ্ড দেখে অবাক অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে লামিয়া। লামিয়ার আম্মু বলল, রাফির মেয়ে। লামিয়া চমকে উঠল, চোখে পানি নিয়ে নাদিয়াকে দেখতে থাকলো। নাদিয়া অবাক হয়ে আছে, দু হাত দিয়ে নাদিয়াকে আদর করে যাচ্ছে, চুমো খাচ্ছে সারা মুখে, যেন নিজের মেয়েকে অনেকদিন পর পেয়েছে। লামিয়াকে এভাবে কান্না করতে দেখে নাদিয়া বলল, আম্মু তুমি কান্না করছো কেন? এই যে আমি এসে গেছি। বাবু, আমি তোমার আম্মু। লামিয়াকে থামিয়ে দিয়ে সাদিয়া ভেতরে এসে বলল, বাবু, তোমার আম্মু অনেক দিন পর তোমাকে দেখছে তো, তাই খুশিতে কান্না করছে। বোনের মুখে এমন কথা শুনে লামিয়া তাকিয়ে রইল। সবাই কি বলছে এসব? মেয়েটাকে এভাবে মিথ্যে বলছে কেন? সাদিয়া লামিয়ার পাশে বসে লামিয়ার কানে কানে বলল, নাদিয়ার জন্মের সময় ওর মা মারা যায়, তখন থেকে রাফি একাই ওকে মানুষ করেছে। এবার আর লামিয়ার বুঝতে বাকি রইল না। লামিয়া নাদিয়াকে বুকে জড়িয়ে নিয়ে বলল, মা চলে এসেছে তো, আর কোথাও যাবে না। জানো আব্বু বলেছে তুমি নাকি আবার চলে যাবে। মজা করেছে সোনা, আমি আর কোথাও যাব না, তোমার সাথেই থাকবো। প্রমিস? প্রমিস। আচ্ছা এখন বলো, তোমার আব্বা কই? আব্বু তো আসছে, আমি দৌড়ে তোমার কাছে আগে আগে চলে আসলাম। আব্বু আসছে, আব্বু অনেক লেজি। হ্যাঁ, অনেক লেজি। এদিকে রাফির আব্বু আম্মুও হসপিটালে রওনা দিছে। রাফির সঙ্গে নাদিয়া আজকে জেদ করে চলে এসেছে। হসপিটালে নাকি আম্মু আছে। ওনারাও একটু অবাক হয়েছে এমন কথায়, তাই ওনারাও দেখতে আসছে হয়তো। রাফি নিজের কেবিনে বসে আছে। লামিয়ার আব্বু রাফিকে এতক্ষণে সব ঘটনা খুলে বলেছে রাফির কাছে। রাফি কথাগুলো শুনে যেন বোবা হয়ে গেছে। রাফিকে বলল, রাফি, ভালোবাসা কখনো পুরনো হয় না, সময়ের সাথে সাথে ভালোবাসা আরো তীক্ষ্ণ আর তীব্র ধারণ করে। মেয়েটা আর তোমাকে প্রচন্ড ভালোবেসেছে, যার কারণে এতগুলো বছর তোমার অপেক্ষায় থেকেছে। সেদিন দেশে ফিরে আগে তোমার কাছে যাচ্ছিল, কিন্তু পথেই ঘটনা ঘটে গেল। মেয়েটা আমার এতদিন অনেক সাজা ভোগ করেছে, হয়তো সবকিছু জেনেই খেটেছে। যদি আল্লাহ আবার একটা সুযোগ তোমাদের দিয়ে থাকে, তাহলে মেয়েটাকে ভালোবাসাকে ফিরিয়ে দিও না, ওকে আপন করে নিও। জাবেদ সাহেব চলে গেল। রাফি চোখ বুজে নিল, হেলান দিয়ে সব কথা ভেবে চলেছে। লামিয়া তাহলে আমাকে ধোকা দেয়নি, এতটা ভালোবেসেছে আমাকে। আমি আরও ওকে সন্দেহ করেছি। রাফির চোখে পানি চলে আসলো। রাফি হঠাৎ শুনতে পেল কেউ বলছে। রাফি চমকে উঠল, চোখ খুলে আশেপাশে তাকালো, কোথাও কেউ নেই, একদম রিধির গলার মতো। রাফি বুঝতে পারলো। আস্তে করে চেয়ার থেকে উঠে রাফি লামিয়ার কেবিনের দিকে যেতে থাকলো। কেবিনের কাছে আসতেই বাইরের সবাই ভেতরে সাদিয়া সহ সবাই বেরিয়ে আসলো। সাদিয়া নাদিয়াকে কোলে করে নিয়ে আসলো। রাফিকে দেখে নাদিয়া বলল, আব্বু দেখো আম্মু উঠে গেছে, তোমাকে ডাকছে আম্মু। আমি আপুর সঙ্গে চকলেট কিনতে যাচ্ছি, তুমি কিন্তু আম্মুকে যেতে দিবা না, আমি আসছি। ওকে ঠিক আছে, আমি আর কোথাও যেতে দেব না। কথাটা শুনে সবাই যেন কেমন আশার একটা কিরণ দেখতে পেল। সবাই চলে গেল ওখান থেকে। রাফি ভেতরে তাকালো। লামিয়া রাফির দিকে তাকিয়ে আছে। বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে লামিয়া। রাফি ভিতরে চলে আসলো, এসে লামিয়ার পাশে বসলো। লামিয়া একভাবে দেখে চলেছে রাফিকে। রাফি বলল, আগের মতোই আছো, একটুও পাল্টাওনি। লামিয়া চুপ করে আছে, কিছু বলছে না। রাফি বলল, আমাকে সেদিন মিথ্যা বলা হয়েছিল, জানো আমি তো মরেই যেতাম। আমার অবস্থা দেখে রিধি নামের মেয়েটা
আমাকে অনেক সাপোর্ট করে। পরে জানতে পারলাম সে নাকি আমাকে ভালোবাসে। ভালোবাসার কষ্টটা আমি বুঝতে পারি, তাই সেদিন আর মানা করিনি নিজেকে। মেয়েটার কাছে নিজেকে সঁপে দিয়েছিলাম। আর বলতে হবে না, আমি সবটা জানি। আমি তো হেরে গেলাম বলো, নিজেই নিজের ভালোবাসার কাছে মিথ্যা হয়ে গেলাম। আমার মেয়েটা ওর মাকে কখনো দেখেনি, তোমাকে দেখে মা ভেবে নিয়েছে। আমার খুব ইচ্ছে ছিল তোমার সন্তানের মা হব। নাদিয়া বলেছে তোমাকে যেন আর যেতে না দেই। আমি কখনো মেয়ের কথা ফেলতে পারিনি। রাফি কথাটা বলে লামিয়ার দিকে তাকালো। লামিয়া অবাক হয়ে রাফির দিকে তাকালো। লামিয়ার এমন মায়া ভরা মুখটা দেখে রাফি যেন নতুন করে প্রেমে পড়ে গেল। লামিয়া যেন শক খেয়ে গেছে। রাফির কথার ইঙ্গিত লামিয়া খুব ভালো করেই বুঝতে পারছে। লামিয়া এবার জোরে জোরে কেঁদে দিয়ে রাফির বুকে ঝাঁপিয়ে পড়ল। রাফিও হাসি মুখে লামিয়াকে জড়িয়ে নিল। লামিয়ার কান্না যেন ক্রমশ বেড়ে চলেছে। ভালোবাসার মানুষটিকে আজ পেয়ে গেছে লামিয়া, এ যেন এক মহাসুখ। Sunny.